আচ্ছা, আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে জব কস্টিং দেখছিলাম। আমরা থিওরিটিক্যাল পার্টটা দেখছিলাম, রাইট? জি স্যার। আচ্ছা, আজকে আমরা একটু ম্যাথমেটিক্স দেখবো, জব কস্টিং এর এই পর্যন্ত আমরা দেখছিলাম। আজকে আমরা দেখবো যে অ্যাকাউন্টিং ফর জব কস্টিং, যে হাউ জব কস্টিং ইজ রেকর্ডেড বাই দ্য হেল্প অফ অ্যাকাউন্টিং। বেসিক্যালি আমি একটু রিকল করি যে জব কস্টিং বলতে আমরা বুঝি যে হোয়েন এভার an organization produces the product as per the customer requirement or customer specification, that is called job costing. অর্থাৎ কাস্টমার স্পেসিফাইড কোনো আহ, তার ক্যারেক্টারিস্টিক্স এর প্রোডাক্ট যদি কোনো অর্গানাইজেশনকে অর্ডার দিয়ে করে এবং সেই অর্গানাইজেশন অ্যাজ পার দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট বা কাস্টমার যেভাবে বলছে সেভাবে প্রোডাক্ট প্রডিউস করে দেয়, সেটাই হচ্ছে জব কস্টিং, জব অর্ডার কস্টিং সিস্টেম। এটা আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে থিওরি গুলা। আমরা আজকে একটু ম্যাথ দেখা ট্রাই করব যে জব কস্টিং কিভাবে আমরা রেকর্ড করব। ফার্স্ট অফ অল বলছে যে অ্যাকাউন্টিং ফর জব কস্টিং এ যে ইচ জব ইজ চার্জড উইথ ফর ইটস ওন ডিরেক্ট কস্ট। অর্থাৎ প্রতিটা জব তার নিজস্ব যে কস্ট আছে সেইভাবে চার্জ করা হয়। Secondly, each job is charged with its share of overhead of each cost center through which it passes according to any suitable method overhead absorption. অর্থাৎ ওভারহেড অ্যাবজর্পশনটা বা ওভারহেডটা আমরা অ্যাজ পার দ্য কস্ট সেন্টার বা অ্যাজ পার দ্য বেসিস অফ দ্য কস্ট, ওভারহেডটা আমরা ডিফারেন্ট ভাবে ভাগ করে দিব ডিফারেন্ট কস্টের মধ্যে। একইভাবে খুব সিম্পল কথাবার্তা এখানে লেখা আছে যে আহ, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আছে, সেলিং ওভারহেড আছে, বা ডিস্ট্রিবিউশন ওভারহেড আছে, এক্সপেন্স আছে, সেগুলো আমরা অ্যাজ পার দ্য জব কিভাবে ডিস্ট্রিবিউট করব টু দ্য কস্ট সেন্টার। এটা হচ্ছে আমরা যদি একটা সরাসরি ম্যাথমেটিক্স দেখি ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা একটু জাস্ট একটা, এটা হচ্ছে একটা স্পেসিম্যান অর খসড়া, অথবা আমরা বলতে পারি এটা একটা জব কস্টিং এর বেসিক গাইডলাইন্স অর চার্ট, যে আমরা কিভাবে জব কস্টিংটা অ্যাজ পার দ্য জব কস্টিং কিভাবে আমরা কস্ট গুলা রেকর্ড করব। ফার্স্ট অফ অল এখানে আমাদের এটা হচ্ছে জব কস্ট শিট, যেখানে আমরা তার আগে একটু মনে করা হয় যে দেয়ার আর থ্রি টাইপস অফ কস্ট বেসিক্যালি ইনভলভড হোয়েন এভার অ্যান অর্গানাইজেশন ইজ গোয়িং টু দ্য প্রোডাকশন। যখন প্রোডাকশনে যাই তখন তিন ধরনের কস্ট ইউজুয়ালি প্রোডাকশনের সাথে জড়িত থাকে। যদি মোটা দাগে আমরা সেগুলো বলি, একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট বা ওয়েজেস কস্ট, আর একটা হচ্ছে ওভারহেড কস্ট। এই তিন ধরনের কস্ট মোটা দাগে প্রোডাকশনের সাথে জড়িত। এর মধ্যে আবার অনেক রকম থাকতে পারে, যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট ওভারহেড, ইনডিরেক্ট ওভারহেড, হোয়াটএভার। এই ক্ষেত্রে আমাদের এই কস্ট গুলো আমরা কিভাবে অ্যাজ পার দ্য জব কস্ট শিট মেনটেন করব সেটা আমরা দেখি। ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা ডিরেক্ট ম্যাটেরিয়ালস দেওয়া আছে, ডেট, ডিপার্টমেন্ট, অমুক তমুক, যে আমার কত ডিফারেন্স হচ্ছে, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্স। এই তিনটা যোগ করলে আমরা পাবো হচ্ছে প্রাইম কস্ট, যেটা আমরা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট যখন ম্যাথ করছিলাম তখন অনেকটাই এমন ছিল। এই তিনটা যোগ করে আমরা প্রাইম কস্ট পাচ্ছি। প্রাইম কস্টের সাথে আমরা যদি ফ্যাক্টরি ওভারহেড যোগ করি তাহলে পাবো ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট, ওয়ার্কস কস্ট। এর সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করব, পাইলাম আমরা কস্ট অফ প্রোডাকশন। তার সাথে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করলে আমরা কস্ট অফ সেলস পাচ্ছি। অর্থাৎ প্রতিটা জবের আলাদা আলাদা এরকম কস্ট অফ সেলস আমরা বের করব। এটা একটা বেসিক গাইডলাইন। দেখা যাচ্ছে আর আমার কথা ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা,
এবং জব কস্ট শিটে একটা জিনিস মেনটেন করতে হয়, সেটা হচ্ছে রেফারেন্স। অনেক সময় যে কাস্টমার, আমরা বলছি যে কাস্টমার ইয়া অনুযায়ী, স্পেসিফিকেশন অনুযায়ী আমরা যেহেতু করি, সেটার জবের রেফারেন্সটা কত অনেক সময় মেনটেন করতে হয়। খুবই সিম্পল কথা এখানে। আচ্ছা, এখানে আমরা একটু ম্যাথ দেখি সরাসরি, ঠিক আছে? আমরা জব অর্ডারের কস্টিং এর ক্ষেত্রে আমি সম্ভবত আপনাদেরকে 3টা বই দিয়েছি। আমরা হচ্ছে বসু অ্যান্ড দাসের বইটা ফলো করব জব কস্টিং এর ক্ষেত্রে। এখানে ওয়ার্ক আউট প্রবলেম বলছে যে ম্যাথ প্র্যাকটিসের জন্য যে বসু অ্যান্ড দাসের 1 থেকে 7 পর্যন্ত প্র্যাকটিস করবেন। তা আমি ওয়ান বাই ওয়ান একটু দেখানোর ট্রাই করি। যারা ক্লাস করছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে, যে কিভাবে আমরা জব পোস্টিং এর ম্যাথ গুলা করবো আর কি। দরকার হয় খাতা কলম নিয়ে বসবেন। এটা হচ্ছে জব পোস্টিং এর প্রবলেম ওয়ান, ওয়ার্কআউট প্রবলেম, ফার্স্ট ম্যাথ। একটা প্র্যাকটিক্যালি আমরা প্রবলেম দেখলে অনেকটা ক্লিয়ার হবে যে কিভাবে আমরা জব পোস্ট শিট মেনটেন করি, বা জব পোস্টিং এর ম্যাথ গুলা কেমন হয়। ফার্স্ট অফ অল, এখানে বলছে যে একটা ইনফরমেশন দেওয়া আছে, জব কস্ট লেজার বলে একটা ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেখেন জব নাম্বার দেওয়া আছে, এই খরচগুলো আমাদের এখানে সংগঠিত হয়েছে। ফার্স্ট কি হয়েছে যে ম্যাটেরিয়ালস ডিরেক্ট হচ্ছে এত এত, ওয়েজেস এত, ওয়েজেস এর মধ্যে আমার ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট ওয়াই আছে, এবং বাজেটেড ওভারহেড ফর দ্য ইয়ার আমার ভেরিয়েবল ওভারহেড আছে ডিপার্টমেন্ট এক্স এর জন্য, ওয়াই এর জন্য ফিক্সড ওভারহেড আছে। এইটা হচ্ছে আমার বেসিক ইনফরমেশন। বলছে যে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য কস্ট অফ জব নাম্বার এত এত, আর estimate percentage of profit obtained if the price quoted to the customer was টাকা 400। যদি আমরা 400 টাকায় বিক্রি করি সেক্ষেত্রে আমাদের প্রফিট কত হবে, এই দুইটা রিকোয়ারমেন্ট আমাদের এখানে করতে হবে। তাহলে এটা একটা স্পেসিফিক জব যার নাম্বার এত, এবং এইটা আমরা ক্যালকুলেট করব জব কস্ট শিটের মাধ্যমে, যে আমাদের অ্যাকচুয়ালি কস্ট অফ সেলস কত হবে এই জবের জন্য, এবং প্রফিট আমরা কত করতে পারবো। আচ্ছা, কেউ একজন বলেন তো প্লিজ, যে কস্ট অ্যাকাউন্টিং এর মেইন পারপাস কি? হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কস্ট অ্যাকাউন্টিং? এনিওয়ান? কস্ট কন্ট্রোল। কস্ট কন্ট্রোল, রাইট। আর কেউ বলবেন, ওর সাথে অ্যাড করবেন? আচ্ছা, কস্ট কন্ট্রোল আর কস্ট স্যার মিনিমাইজেশন। এ বলেন। স্যার ইনফর্মস প্রাইসিং ডিসিশন, স্যার মানে প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য স্যার প্রাইসিং ডিসিশন। রাইট, রাইট, এক্স্যাক্টলি, দুইজনই রাইট। তো আমরা বেসিক্যালি কস্ট কন্ট্রোল, কস্ট মিনিমাইজেশন বা প্রাইসিং ডিসিশন বা প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য কস্ট অ্যাকাউন্টিং করি। কিন্তু একটা মেইন উদ্দেশ্য আছে, মেইন অবজেক্টিভ হচ্ছে যে টু আইডেন্টিফাই দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট বিফোর গোয়িং টু দ্য প্রোডাকশন। অর্থাৎ আমরা প্রোডাকশন যাওয়ার পূর্বে আমরা যে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ উই ওয়ান্ট টু লঞ্চ এ প্রোডাক্ট, উই ওয়ান্ট টু প্রডিউস এ প্রোডাক্ট, তো বিফোর গোয়িং টু দ্য প্রোডাক্ট উই ওয়ান্ট টু মেজার or estimate the cost, যে হাউ মাচ কস্ট উইল বি occurred টু প্রডিউস দ্য প্রোডাক্ট। এটা আমরা আগে দেখার প্রয়োজন পড়ে বা দেখে নিতে হয়, এবং এই কাজটা করে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, রাইট? কেন দেখার প্রয়োজন হয়? যে সেম কোয়ালিটির প্রোডাক্ট সাপোজ অন্য কেউ যদি আমার থেকে কম দামে বাজার অফার করে, ডেফিনেটলি কাস্টমার উইল বাই দেয়ার প্রোডাক্ট। আমি যদি, ইফ আই ডু নট এবল টু মিনিমাইজ দ্য কস্ট, যদি তার থেকে কম প্রাইসে আমি যদি না প্রডিউস করতে পারি, বাজারে না দিতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টটা কিনবে না। তো এই জন্য আমাদের আগে একটা কস্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা দেখি যে কোন কোন খাতে আমার কত টাকা ব্যয় হইতে পারে, এবং অ্যাকচুয়ালি কত কস্ট আমার হইতে পারে লামসাম, আমরা একটা দেখি। এরপরে আমরা
যদি দেখি যে না, ইট ইজ পসিবল টু মেক দ্য প্রফিটস ফ্রম দ্যাট প্রোডাক্ট, তখন কোম্পানি উইল জাম্প টু প্রডিউস দ্য প্রোডাক্ট। এটা হচ্ছে মেইন অবজেক্টিভ, যে আমাদের কস্টটা দেখা, যে কস্ট কত হচ্ছে অ্যাকচুয়ালি বিফোর গোয়িং টু দ্য প্রোডাকশন। এবং যদি দেখা যায় যে না, এটার ভালো আছে, প্রফিটেবিলিটি ভালো হবে, বা আমি এই যখন আমরা কস্ট স্টেটমেন্ট করি তখন অনেক জায়গায় কত ম্যাটেরিয়ালসে কত খরচ হচ্ছে, কত করলে ভালো হইতো, ওখানে কমানো যায় কিনা, কোন জায়গায় কমানো যায়, কন্ট্রোল করা যাবে, এই ব্যাপারগুলোর জন্য মূলত কিন্তু আমরা কস্ট অ্যাকাউন্টিংটা পড়ে থাকি বা শিখে থাকি বা এবং অর্গানাইজেশনে অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে? তো এইখানে যখন যখন আমরা আবার জব কস্টিং এ ফিরে আসি, যে জব কস্টিং অনুযায়ী কাস্টমার যে অর্ডারটা আমার করছে, তখন জব কস্ট শিট মেনটেন কইরা আমি একটা করব। এখানে কিন্তু বলা আছে যে পার্সেন্টেজ অফ প্রফিট, estimate the percentage of profit if the price quoted to the customer was 400। যে আমরা অলরেডি কাস্টমারকে বলছি যে পার প্রোডাক্ট হয়তো আমরা 400 টাকা করে তাকে প্রডিউস করে দিতে পারবো। ঠিক আছে? তার আগে এই জব কস্ট শিটের মাধ্যমে আমরা সেটা জানতে পারবো যে আমরা কত টাকা প্রফিট করতে পারবো, এবং কাস্টমারকে আমরা ঠিক বলছি কিনা, বা আমাদের বাড়াই নিতে হবে কিনা, আমরা বেশি টাকা চার্জ করবো কিনা। ওভারঅল এই বিষয়গুলো আমাদের জানার জন্য কিন্তু এই কস্ট শিটটা আমরা প্রিপেয়ার করছি। ব্যাক টু দ্য ম্যাথ, আমরা আবার ম্যাথে আসি, যে এখানে ইনফরমেশন দেওয়া আছে লামসাম, আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা প্রথমে হচ্ছে ক্যালকুলেট দ্য কস্ট অফ দ্য জব। এই জব কস্ট শিট আমরা প্রিপেয়ার করলে আমরা কস্ট অফ দ্য জব কত হচ্ছে আমরা সেটা বের করতে পারবো। খুব সিম্পল কথা, যে আমরা একটা স্পেসিফিক দেখলাম না, এখানে এই তিনটা যোগ করলে আমরা প্রাইম কস্ট পাবো। এই যে প্রাইম কস্ট পাবো, ডিরেক্ট ম্যাটেরিয়াল ওয়েজেস এবং এক্সপেন্স যোগ করলে আমরা প্রাইম কস্ট পাবো বা কস্ট অফ সেলস পাবো। এইখানে মূলত প্রাইম কস্টের ইনফরমেশন দেওয়া আছে, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে করবো, ম্যাথটা দেখবো আর কি। দেখেন ফার্স্টে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল কত, 36 কেজি, পার রেট হচ্ছে $2.5 পার কেজি। খুব সিম্পল, জাস্ট গুণ করে দিলাম। ডিরেক্ট ওয়েজেস কত, ডিপার্টমেন্ট এক্স এর জন্য 18 আওয়ার্স কাজ করছে, রেট হচ্ছে $3.5 পার আওয়ার, গুণ করলে আমরা পেয়ে গেলাম। ডিপার্টমেন্ট বয়ের ক্ষেত্রেও একই, খুবই সিম্পল ম্যাথ। ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড এবং ফিক্সড ওভারহেড আছে, তাহলে ভ্যারিয়েবল ওভারহেড আমার এখানে ডিপার্টমেন্ট, দেখেন এইখানে হচ্ছে একটু কাজ, যে ওভারহেডের ক্ষেত্রে ভ্যারিয়েবল ওভারহেড ডিপার্টমেন্ট এক্স এর জন্য টাকা হচ্ছে রুপিতে আছে 6000 ফর 9000 ডিরেক্ট লেবার আওয়ার্স। তাহলে পার পার আমরা যেহেতু পার জব বের করছি, যে পার ইউনিট অফ প্রোডাক্ট আমরা বের করছি এখানে, তাহলে এখানে টোটালটা দেওয়া আছে, এটা আমার বের করে নিতে হবে। তাহলে আমরা এই যে 6000 কে যদি 9000 দিয়ে ভাগ দেই, সেটা আমরা পার আওয়ার বের হবে। এখানে আমাদের ওয়ার্কিং নোট দেওয়া আছে, এটা দেখলে ক্লিয়ার হবে। 6000 হচ্ছে আমাদের টাকা, ভাগ হচ্ছে 9000 ইউনিটস, গুণ করলে ভাগ করলে আমাদের হচ্ছে 66 পয়সা 66 পয়সা পার ডিরেক্ট লেবার আওয়ার আসে, বা $60, সরি 66 রুপি আসতেছে। তাহলে 66 রুপি দিয়ে আমরা গুণ করলে আমরা একটা এক্স এর, ডিপার্টমেন্ট এক্স এর ভ্যারিয়েবল ওভারহেড কত হবে সেটা আমরা দেখলাম। ওয়াই এর ক্ষেত্রেও একই, যে আমরা 8000 আছে 10000 অফ ডিরেক্ট লেবার আওয়ারের জন্য, তাহলে 8000 কে 10000 দিয়ে ভাগ দিব, দিয়ে যেটা আসে কত আসে, $80 বা 80 রুপি পার আওয়ার, সেটা আমরা ভাগ দিলাম। এবং ফিক্সড এর ক্ষেত্রে ফিক্সড ওভারহেড আছে আমাদের, টোটাল বাজেটেড ডিরেক্ট লেবার আওয়ার্স ফর দ্য হোল ফ্যাক্টরি 22000, আর টোটাল বাজেটেড ফিক্সড এক্সপেন্ডিচার 16500। তাহলে আমরা ওয়ার্কিং দেখি যে 16500 কে আমরা এই যে 22000 যেটা আমাদের ছিল লেবার আওয়ার ছিল, সেটা ভাগ দিলে আমরা 75 রুপি পার আওয়ার দিলাম। দিয়ে আমরা তিনটা যোগ করলে আমরা টোটাল কস্ট পাচ্ছি যে 324.10 পয়সা হচ্ছে আমাদের টোটাল কস্ট। এর সাথে আমরা প্রফিট করছি ব্যালেন্সিং, যেহেতু আমরা আগেই সেলিং প্রাইস বলা আছে, তাহলে প্রফিট কত হবে, বাকিটা 75 টাকা, সেটা কত পার্সেন্ট আসছে,
19% অফ সেলস, অন সেল, সেলের উপর। খুবই সিম্পল ম্যাথ, এখানে কোনো প্রবলেম আছে? আমরা নেক্সট প্রবলেমে যাবো, তাই না? তাহলে বুঝতে পারবেন 2-3টা ম্যাথ দেখলে। স্যার 19%টা কিভাবে আসলো? স্যার 19% নিয়ার তো আবার বললে ভালো হয়। রাইট রাইট বলছি। আচ্ছা এখানে দেখেন, এ নাম্বার কিন্তু আমরা টোটাল কস্ট পর্যন্ত, বি নাম্বার কি বলছে, আমাদের রিকোয়ারমেন্টটা ছিল যে এস্টিমেট দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রফিট অবটেন্ড ইন দ্য প্রাইস কোটেড টু দ্য কাস্টমার ওয়াজ রুপি 400। অলরেডি সেলিং প্রাইস আমার দেওয়া আছে, তাহলে 324 কিন্তু টোটাল কস্ট, তাহলে সেলিং প্রাইস আমি জানি, বসাই দিলাম। তাহলে মাঝে থাকলে কত, এইটা থেকে 400 থেকে 324.10 আমরা মাইনাস করলে 75.90 রুপি হচ্ছে আমার প্রফিট আসে। তাহলে আমরা 19% কিভাবে বের করবো, 75.90 উপরে থাকবে, ডিভাইডেড বাই 400। তাহলে কত আসে দেখেন ক্যালকুলেটর দিয়ে, 19% আসে কিনা। আসতেছে 75.90 উপরে, নিচে হচ্ছে 400 রুপি, ভাগ দিলে আমরা 19% পেয়ে যাব। অনেক ম্যাথমেটিক্সে এখানে বলা থাকবে, এখানে যেমন সেলিং প্রাইস আছে, তখন অনেক সময় বলা থাকতে পারে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে অনেক ম্যাথে, যে এত পার্সেন্ট আমরা প্রফিট করব, সেই ক্ষেত্রে তাহলে আমাদের সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস বের করতে বলতে পারে। কিন্তু এখানে আমাদের সেলিং প্রাইসটা বলা আছে, তাহলে প্রফিট কত পার্সেন্ট হচ্ছে আমরা সেটা বের করবো। ক্যালকুলেশনটা করছেন কেউ? করলে বুঝতে পারবেন ফোনে বা, জি স্যার হয়েছে। হ্যাঁ রাইট। জি স্যার। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ, খুবই ইজি ম্যাথ। এই জব পোস্টিং এর খুব একটা আহামরি না, জাস্ট সেন্স খাটাইতে হবে, ইউনিট টু কনসেন্ট্রেট, তাহলে বুঝতে পারবেন যে কনসেন্ট্রেট করলেই যে এটা খুবই সিম্পল ম্যাথ, এবং একটু সেন্স খাটাইলে আমরা করতে পারবো। প্রবলেম 2 যদি আমরা দেখি, এখানে একটা বলছে যে কোম্পানি ইন দ্য electronics industry manufactured 60,000 calculators in the year ended December 31st, 1986. যাই হোক, 60,000 ক্যালকুলেটর তারা প্রডিউস করতে চাচ্ছে, ম্যানুফ্যাকচার করছে, ঠিক আছে, এবং বিক্রি করে, পার ক্যালকুলেটর তারা বিক্রি করে হচ্ছে 180 রুপিতে। এখন এইখান থেকে কথা যে দে প্ল্যান টু ইনক্রিজ দ্য প্রোডাকশন বাই 25%, 25% ইনক্রিজ করবে, and to reduce selling price by 10 রুপি পার ক্যালকুলেটর। তাহলে এটা তারা প্ল্যান করছে যে দে ওয়ান্ট টু ইনক্রিজ দ্য প্রোডাকশন বাই 25%। আর যদি ইনক্রিজ করতে, এবং তারা হচ্ছে সেলিং প্রাইসটা দেখেন, এখানে কিন্তু ওই যে আগে ফার্স্টে যে কথা বললাম যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ কস্ট অ্যাকাউন্টিং, যেহেতু তারা এই 1986 সালে 60,000 ক্যালকুলেটর প্রডিউস করছে, যার প্রত্যেকটার মূল্য ছিল 180 রুপি, কিন্তু পরের বছরে তারা ঠিকই প্রোডাকশন ভলিউম বাড়াইতে চাচ্ছে 25% এবং সেলিং প্রাইস কমাইতে চাচ্ছে, বিকজ অফ দ্য কম্পিটিশন, বিকজ দে ওয়ান্ট টু সার্ভাইভ ইন দ্য মার্কেট। সেলিং প্রাইসটা $10 কমাইতে চাচ্ছে। এখন এই ক্ষেত্রে আগের বছরের ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে, এই যে এইগুলো হচ্ছে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে লামসাম, যে 60,000 যখন তারা উৎপাদন করতো, 60,000 ইউনিট ক্যালকুলেটর, প্রত্যেকটার দাম 80 টাকা, তাহলে সেলিং প্রাইস এত, কস্ট গুলা এই গেল, ম্যাটেরিয়াল, লেবার, ইনডিরেক্ট লেবার, আদার কস্ট বাদ দিলে এত প্রফিট তারা গত বছর করছে। এটা হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া। সাপোর্টিং কিছু ইনফরমেশন আছে, আমরা একটু দেখি কি বলছে, যে দা দ্য ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন is expected to need changes in the operating activities and arrangements are being made. কিছু ইনফরমেশন দেওয়া আছে, বলছে ফার্স্ট অফ অল এ নাম্বার বলছে অ্যাজ অ্যান ইনসেন্টিভ টু ইনক্রিজ আউটপুট, আউটপুট ইনক্রিজ করতে চাচ্ছে না। আউটপুট কোনটা বলতে পারবেন এখানে? এই যে $60,000 তাদের ছিল, তারা করতে চাচ্ছে এর থেকে 25% বাড়াইতে চাচ্ছে, 60,000 ইউনিট যে উৎপাদন করতো আরো 25% বাড়াইতে চাচ্ছে, যত আসে আর কি। এটা হচ্ছে আউটপুট, তারা প্রোডাকশন বেশি করতে চাচ্ছে না, সেটা হচ্ছে তাদের আউটপুট, ইনক্রিজ করতে চাচ্ছে। অ্যান্ড দ্য এমপ্লয়িজ অন ডিরেক্ট লেবার আর টু রিসিভ, যদি ইনক্রিজ করতে পারে, ঠিক আছে, তাহলে বলছে যে এমপ্লয়ি
on direct labor are to receive a special bonus of 3% on their earnings. তাহলে 3% বোনাস পাবে, স্পেশাল বোনাস পাবে ডিরেক্ট লেবার বা যারা কর্মচারী আছে। বলছে প্রোভাইডেড দ্য টার্গেট অফ 25% ইজ মেড, যদি 25% তারা কাজ কইরা প্রোডাকশন বাড়াইতে পারে, দে উইল গেট 3% বোনাস। তারা ডিরেক্ট লেবাররা, এক নাম্বার শর্ত বা এক নাম্বার আমাদের ইনফরমেশন। নাম্বার বি হচ্ছে নো ইনক্রিজ ইজ অ্যান্টিসিপেটেড ইন দ্য কস্ট অফ ইনডিরেক্ট লেবার, মানে ইনডিরেক্ট লেবার যা ছিল তাই থাকবে, এই যে এটা যা ছিল তাই, কোনো সমস্যা চেঞ্জ আসবে না। সি আদার কস্ট ইনক্লুড টাকা 2,50,000, তাহলে আদার কস্ট বাড়বে কিন্তু, ঠিক আছে। 2 লাখ কত ছিল, 19 লক্ষ আগে, এটা কিন্তু লাখ, ইন লাখ 19 লক্ষ এখন হবে। যদি আমরা 75,000 বা 25% ইনক্রিজ করে করতে পারি, তাহলে আমাদের আদার কস্ট বাড়বে স্বাভাবিকভাবে। সেটা কত হবে, 2,50,000, হুইচ ইজ ফিক্সড, and the new arrangements will add a further 75,000 to this item। এবং বলছে যে আমরা এবং আরো নতুন খরচ হবে 75,000 টাকা, নতুন ভাবে আরো খরচ হবে 75,000 টাকা ফিক্সড কস্ট। এরপর বলছে নাম্বার ডি, দ্য এন্টায়ার আউটপুট অ্যাজ প্ল্যান্ড ইজ এক্সপেক্টেড টু বি সোল্ড ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যান্ড ইট ইজ টু বি অ্যাজিউমড দ্যাট দেয়ার উইল বি নো স্টক অর ওয়ার্ক ইন প্রোগ্রেস। অর্থাৎ আমরা বলছি যে আমরা টোটাল যতটা উৎপাদন হবে আমাদের 60,000 আমরা প্রডিউস করতাম ক্যালকুলেটর, আরো 25% ইনক্রিজ করতে চাচ্ছি। যত হবে সবগুলো আমরা বিক্রি করে দেবো ওই বছর। দেয়ার উইল বি নো স্টক অর ওয়ার্ক ইন প্রোগ্রেস, কোনো ওয়ার্ক ইন প্রোগ্রেস বা স্টক আমাদের থাকবে না। এটা এটা জাস্ট জেনারেল ইনফরমেশন। দেন পরেরটা বলছে নেগোসিয়েশনস হ্যাভ বিন কনক্লুডেড উইথ দ্য সাপ্লায়ার্স অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রাইসেস আর টু বি রিডিউসড বাই 6% ইন ভিউ অফ দ্য ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালস। এটা ইম্পর্টেন্ট, এটা ইনফরমেশন যে বলছে যে ম্যাটেরিয়ালস যাদের কাছ থেকে নেই আমরা, সাপ্লায়ারদের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু ম্যাটেরিয়ালস একটু বেশি নিব, যে আমাদের 6% রিডিউস করবে ম্যাটেরিয়ালের যে প্রাইস, তাহলে 6% কমে কিনতে পারবো যদি আমরা কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল বেশি নেই। এইটা হচ্ছে আমাদের ইনফরমেশন ম্যাথমেটিক্স এর। ক্লিয়ার এই পর্যন্ত? বুঝেছেন সবাই? বলেন তো। প্রশ্ন বুঝেছেন কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর বলছে যে প্রিপেয়ার অ্যান এস্টিমেট ইন দ্য ফর্ম অফ কস্ট স্টেটমেন্ট সেটিং আউট রেজাল্টস টু বি এক্সপেক্টেড ইফ দ্য প্রোডাকশন ক্যান বি ইনক্রিজড অ্যাজ প্ল্যান। যদি বলছে যে যদি প্রোডাকশনটা ইনক্রিজ হয় অ্যাজ পার দ্য প্ল্যান, যেটা আমরা প্ল্যান করছিলাম 60,000 থেকে, তার থেকে 25% বাড়াবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নতুন করে একটা কস্ট স্টেটমেন্ট দেখাইতে হবে এই স্পেসিফিক জবের জন্য। এটা কিন্তু একটা স্পেসিফিক জব যে ক্যালকুলেটর প্রডিউস করছে তারা। আচ্ছা, একজন আমাকে বলেন তো, যে 60,000 আমরা আগে করতাম এবং 25% বাড়াইতে চাচ্ছি, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত আসবে? 60,000-এর 25% বাড়াইলে আমাদের টোটাল প্রোডাকশন কত করতে হবে এখন? একজন একটু বলেন, ক্যালকুলেটর চাপ চেপে বলেন। স্যার 75,000। আচ্ছা, 75,000, 75,000। তাহলে আমরা এখন সলিউশনে যাই, দেখি। আচ্ছা, প্রথমে তাহলে একইভাবে সেম ভাবে আমরা এস্টিমেটেড কস্ট স্টেটমেন্ট করব বা জব কস্ট শিট করব। খুব সিম্পল কথা, যে সেলস আমাদের এই যে আপনি বললেন 75,000, তাহলে এবং কত টাকা করে বিক্রি করতে চাচ্ছিলাম, 25% রিডিউস করবে হচ্ছে সেলিং প্রাইস রিডিউস করবে কত, 10 টাকা করে। আগে ছিল কত, 180, তাহলে এখন কত হবে, 170 করে। তাহলে সেলস কত, 75,000 গুণ 170, তাহলে এটা কিন্তু ইন লাখ, 1,27,500 বা 127 ইন্টু 500, এটা হচ্ছে আমাদের সেলস।
এরপর সেলস থেকে আমরা কি করব, কস্ট বাদ দিব, লেস কস্ট। প্রথমে ছিল ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস কত ছিল এখানে, 39 লক্ষ টাকা, ঠিক আছে, 39 লক্ষ। এখন ম্যাটেরিয়ালস এর একটা শর্ত ছিল মনে আছে, এই জায়গায় নাম্বার, যে যদি আমরা প্রোডাকশন বাড়াই তাহলে ম্যাটেরিয়াল কস্ট 6% কমে যাবে। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ছিল 39, 6% যদি কমাই তাহলে কত হবে বলেন তো একটু একজন, 39 গুণ 0.06, 6% কমাইলে আমরা কত হবে এখন, টু পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট 2.34 2.34, তাহলে 39 থেকে আমরা এই 2.34 মাইনাস করবো, তাহলে কত আসে, 36.66। 36.66। তাহলে আমরা দেখি ম্যাটেরিয়ালস যাই, মানে হুম, যাই। আচ্ছা, ম্যাটেরিয়ালস ছিল কত আমাদের, 39। 39। আচ্ছা, ওয়ার্কিং এ হচ্ছে 39, তাই না, 39 লাখ ছিল, রাইট। ও ভাগ দিব হচ্ছে 60,000 আমাদের প্রোডাকশন ছিল আগে, তাহলে পার ম্যাটেরিয়াল হচ্ছে 65 আসে। এই যে 65 এর 6% রিডাকশন হবে, রাইট, 65 এর 6% রিডাকশন হবে, এটা হচ্ছে পার ক্যালকুলেটর বের করে নিলাম আমরা, পার ক্যালকুলেটর বের করে নিতে হবে, রাইট। বের কইরা 6% কমাইলে আমাদের আসে হচ্ছে 61.10, ঠিক আছে, 61.10 ইচ। তাহলে এই যে 75,000 আমরা টার্গেট করছি তার সাথে আমরা 61.10 গুণ করলে হয় 45.825 লাখ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। ডিরেক্ট লেবার কত ছিল, ডিরেক্ট লেবার হচ্ছে 18 লাখ। এখন ডিরেক্ট লেবারের ক্ষেত্রে আমাদের কোনো ইনফরমেশন দেওয়া ছিল কিনা, ছিল প্রথমটা, দেখেন খেয়াল করতে হবে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে এমপ্লয়িজ কি বলছে যে অ্যাজ অ্যান ইনসেন্টিভ টু ইনক্রিজ আউটপুট, যদি আউটপুট ইনক্রিজ হয় দ্য এমপ্লয়িজ অন ডিরেক্ট লেবার আর টু রিসিভ স্পেশাল বোনাস অফ 3%, 3% তারা পাবে। তাহলে যদি 25% আমাদের প্রোডাকশন বাড়ে, তাহলে আমরা তো প্রোডাকশন বাড়ছে, আর তাহলে এইখানে হচ্ছে ক্যালকুলেশন, যে 18 লাখ হচ্ছে আমার ছিল আগে, এই যে 18 লাখ ছিল আগে ডিরেক্ট লেবার, তাহলে 18 লাখ ডিভাইডেড বাই 60,000 ইউনিটস অফ ক্যালকুলেটর, ভাগ দিলাম কত আসলো, ডিভাইডেড করলে আমাদের আসে 30 টাকা, প্রত্যেকটা দাম আসে 30 টাকা করে ডিরেক্ট লেবার। ইনক্রিজ করব কত পার্সেন্ট, 3%, অ্যাজ পার দা কোশ্চেন রিকোয়ারমেন্ট। 3% ইনক্রিজ করলে হয় 30.90 ইচ, অর্থাৎ 90 পয়সা বেড়ে যাচ্ছে ডিরেক্ট লেবার। আগে পে করতাম পার ক্যালকুলেটরের জন্য একজন লেবারকে 30 টাকা, এখন যেহেতু প্রোডাকশন বাড়ছে আমাদের একটু বেশি পে করতে হবে, তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট লেবার 75,000 ইন্টু 30.90 গুণ করলে আমাদের 23.175 আসে। এরপর হচ্ছে ইনডিরেক্ট লেবার নিয়ে আসবো, ইনডিরেক্ট লেবার কত ছিল, 6.75 লাখ। আমাদের এখানে কিন্তু ইনফরমেশন বলা ছিল যে ইনডিরেক্ট লেবার, এই যে নো ইনক্রিজ ইন ইজ অ্যান্টিসিপেটেড ইন দ্য কস্ট অফ ইনডিরেক্ট লেবার, কোনো ইনক্রিজ হবে না, যা ছিল ইনডিরেক্ট লেবার কস্ট তাই থাকবে সেম। তাহলে আমরা সরাসরি সেটা বসিয়ে দিলাম 6.750। দেন হচ্ছে আদার কস্ট, আদার কস্ট কত, 19 লাখ, 19 লাখ। আদার কস্টের ক্ষেত্রে আমাদের কোনো ইনফরমেশন ছিল কিনা এটা দেখতে হবে, ছিল। আদার কস্ট কি ছিল, আগে ছিল 19 লাখ, এখন হবে বলছে যে 22। আচ্ছা, আদার কস্ট ইনক্লুড, নতুন করে ইনক্লুড হবে হচ্ছে 2.5 লক্ষ, হুইচ ইজ ফিক্সড। দেখেন ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ছিল আগে কত, 19 লক্ষ, এখানে ভ্যারিয়েবল কস্ট ছিল কিন্তু আদার কস্টের মধ্যে 19 লক্ষ, ঠিক আছে। ভ্যারিয়েবল নামে
আগে ছিল না, কিন্তু এখন যেহেতু আমার প্রশ্নে বলা আছে যে 2.5 লক্ষ টাকা ফিক্সড, এই জন্য ফিক্সড আর ভেরিয়েবল এখানে আমরা আদার কস্টে এখন ডিফারেন্সিয়েট করে দেখাবো। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবল ছিল, ভ্যারিয়েবল কত হবে যে 19 লক্ষ আগে ছিল, মাইনাস হচ্ছে 2.5 লক্ষ এখন ফিক্সড, ভাগ হচ্ছে 60,000, প্রত্যেকটার দাম আসে 27.50 রুপি। ফিক্সড কত তাহলে ওই 2.5 লক্ষ, এবং পরে বলছে যে আরো 2.5 লক্ষ প্লাস আরো 75,000 টাকা will add a further to this item, অর্থাৎ the new arrangements will add a further 75,000 rupee to this item, নতুন করে আরো 75,000 টাকা আমার খরচ হবে, যেটা ফিক্সড। তাহলে টোটাল ফিক্সড অ্যামাউন্ট আমার 3,25,000। আর ভ্যারিয়েবল, তাহলে ভ্যারিয়েবল পাইছি কত 27.50, তাহলে আমার 75 × 25.5 27.50, এর সাথে আমার এই 3,25,000 যোগ করে টোটাল আদার কস্টের অ্যামাউন্ট হচ্ছে 23.875 লাখ। টোটাল আমি এই কস্ট গুলো যোগ করে আমরা সেলস থেকে মাইনাস করলে আমরা প্রফিট পেয়ে যাব 27.875 লাখ। এটা হচ্ছে আমাদের প্রফিট। কারোর কোনো প্রশ্ন আছে কিনা, যে বা বুঝতে প্রবলেম আছে কিনা? স্যার এটা আবার একটু বুঝাই দিলে ভালো হতো। কোনটা? 60,000 টা স্যার এই যে কেন ডিভাইড? স্যার আদার কষ্টের এই জিনিস। আচ্ছা, আদার কস্টের। আচ্ছা, আদার কস্টে আমাদের খুব সিম্পল কথা, আগে ছিল হচ্ছে 19 লক্ষ, এটা ক্লিয়ার, 19 লক্ষ। এখন একটা এক্সট্রা ইনফরমেশন আছে আদার কস্টে, যে তখন কিন্তু ফিক্সড আর ভ্যারিয়েবল আলাদা করা ছিল না, কারণ কোনো ইনফরমেশন ছিল না, সরাসরি আদার কস্ট ছিল 19 লক্ষ আগের আমাদের আগের 60,000 যখন আমরা প্রডিউস করতাম। এখন বলছে যে যদি আমরা 65,000 প্রডিউস করি, সেই ক্ষেত্রে আমার আদার কস্ট টোটাল যে অ্যামাউন্ট আছে এর মধ্যে 2.5 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড আছে, তাহলে এই 19 লক্ষের মধ্যে 2.5 লক্ষ টাকা ফিক্সড আছে, তাহলে ভ্যারিয়েবল কস্ট না। কিন্তু আদার কস্টের মধ্যে দুই ধরনের কস্ট আছে, ভ্যারিয়েবল এবং ফিক্সড। এখন এই 2.5 লক্ষের মধ্যে, সরি 19 লক্ষের মধ্যে 2.5 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড, তাহলে আগে আমি ভ্যারিয়েবলের পার ভ্যারিয়েবল কস্ট কত পড়ছে সেটা বের করে নিতে হবে। যার কারণে আমরা এই 19 লক্ষ থেকে 2.5 লক্ষ বাদ দিলাম, ডিভাইডেড বাই 60,000, ওই যে 60,000 ইউনিট আমরা আগে উৎপাদন করতাম, তাহলে পার ভ্যারিয়েবল কস্ট আমাদের আসছে 27.50 লাখ, এই সরি 27.50 পার ক্যালকুলেটর প্রডিউস করতে আমাদের খরচ হবে। এই ভ্যারিয়েবল পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এই 75 এখন আমাদের প্রোডাকশন করবো কত 75,000, আগে ছিল 60,000, তাহলে 75,000 এর সাথে আমি এই 27 গুণ করলে সেটা হবে আমার ভ্যারিয়েবল কস্ট। একটা আইটেম গেল, এরপরে ফিক্সড কস্ট, যেহেতু এই রিকোয়ারমেন্ট আমাদের বলা আছে এই যে আদার কস্টের মধ্যে, তাহলে আমার ফিক্সড কস্ট বলছে যে এই যে 2.5 লক্ষ বাদ দিলাম, কারণ কারণ কি এটা ফিক্সড কস্ট ছিল, ফিক্সড ছিল 2.5 লক্ষ টাকা ফিক্সড কস্ট। এর সাথে বলছে যে নতুন করে আমার 75,000 টাকা ফিক্সড কস্ট অ্যাড হবে। আগে এই 19 লক্ষের মধ্যে ফিক্সড কস্ট ছিল 2.5 লক্ষ, ঠিক আছে, এবং বাকিটা ছিল ভ্যারিয়েবল কস্ট, কিন্তু এখানে একসাথে দেখানো আছে। আর এখন আমরা সেটাকে একটু আলাদা করে দেখাইলাম, নিচের অঙ্কে একসাথে দেখাচ্ছি, কিন্তু ক্যালকুলেশনটা আলাদা কইরা বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। আহ, তা 2.5 লক্ষ টাকা ফিক্সড ছিল, আর এর সাথে যেহেতু নতুন করে প্রোডাকশন হচ্ছে, তাহলে ফিক্সড কস্ট আমার 75,000 টাকা ইনক্রিজ হচ্ছে, তাহলে 2.5 লক্ষ প্লাস এই 75,000 টোটাল আমার আসছে 3,25,000 টাকা ফিক্সড কস্ট, 3,25,000। তাহলে টোটাল ভ্যারিয়েবল এইটার সাথে এটা গুণ করে যত হবে তার সাথে যোগ করতে হবে 3,25,000, যোগ করলে আমাদের হচ্ছে 23.875 লাখ। বুঝেছেন? বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? টোটাল আমরা, স্যার, হ্যাঁ, 75,000 টা কিভাবে আসছিল? এইটা হচ্ছে এই যে 75,000 আমাদের পরের অঙ্কে বলা আছে, এই যে যে আমরা যদি নতুন করে এই যে আমরা 25% ইনক্রিজ করছি না প্রোডাকশন, যদি 25% ইনক্রিজ করি, তাহলে আমার নতুন করে 75,000 টাকা ফিক্সড কস্ট আরো অ্যাড হবে বা খরচ হবে, এখানে বলা আছে যে the new arrangements will add a further 75,000 টাকা। আচ্ছা স্যার, ঠিক আছে।
ওকে, এখন কথা হচ্ছে এইটা হচ্ছে জব পোস্টিং এর ম্যাথ, আমি দুইটা বুঝিয়ে দিলাম। বাকি হচ্ছে 1 থেকে এখানে বলা আছে, স্লাইড দেখবেন, স্লাইড আপলোড করা আছে। আপনারা হচ্ছে 1 2 আমি বলে দিলাম, 3 4 5 6 7 চারটা অঙ্ক বাসায় দেখবেন, ঠিক আছে? আর আহ, এই চারটা প্র্যাকটিস করবেন, যদি কোনো প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে সেটা সলভ করব। সিআর কে আপনাদের? স্যার আমি আচ্ছা, আনাস মির্জা, আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নেন তো দুইটাই, যে পার্টিসিপেন্ট লিস্টে গিয়ে নেক্সট ক্লাসে আমাকে ওই ইয়াটা দিয়েন, আপনি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিয়ে দিন। অ্যাটেন্ডেন্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আজকে আছে স্যার। নিয়ে নেন। হ্যাঁ, আমি হচ্ছে ইয়া নিয়ে আসে নাই। ওকে ঠিক আছে স্যার। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার ওখানে দেখতে পারবেন, নিয়ে নেন। 19 জন আছে, আমি সহ 19 জন, 9 10, তাহলে 18 জন আপনারা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা বাসায় থিওরি সহ ম্যাথ গুলা প্র্যাকটিস করেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমরা শেষ করলাম, ঠিক আছে। থ্যাংক ইউ অল। ওকে স্যার, আসসালামু ওকে আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।